আপনারা জানেন আমি এই মুহূর্তে আজকে 2 সেপ্টেম্বর বিদেশে আছি, সুইডেনে রয়েছি। এখানে কিন্তু শীত, আমাদের ওয়েস্ট বেঙ্গল, ভারত, বাংলাদেশে যথেষ্ট গরম। কিন্তু এখানে টেম্পারেচার এখন 16 ডিগ্রি টেম্পারেচার, শীত রয়েছে, সেই জন্য আমি সোয়েটার পরে রয়েছি। তো আমি আগামী 4 নভেম্বর কলকাতাতে পৌঁছবো এবং পরিষেবা দেওয়া শুরু করব। তো আমাদের বিভিন্ন বন্ধুরা ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখেন, আমার ভিডিওগুলো দেখেন, দেখে বিভিন্ন প্রশ্ন করেন। আমি চেষ্টা করি সেই প্রশ্নগুলোর সায়েন্টিফিক এক্সপ্লানেশন দিতে বা জিনিসটা কি সেই সম্বন্ধে বলতে। তো আমাদের বিগত কয়েকদিনে দুজন বন্ধু দুটো প্রশ্ন পাঠিয়েছেন, তবে এই প্রশ্ন দুটো আমার অনেকটা সম্পৃক্ত বলে মনে হলো বা একই রকম মনে হলো, সেই জন্য আমি প্রশ্ন দুটোর উত্তর দেওয়ার জন্য উদ্যোগী হয়েছি। গতকালকেও আমি একটা ভিডিও করেছি, সেখানে পেনিস বাঁকা হলে পরে কি হয় বা পেনিস বাঁকা হয় কি না বা এটার কি ব্যাপার, এটা নিয়ে কথা বলা হয়েছে। তো আজকে এই রিলেটেড যেটা নিয়ে কথা বলবো, দুটো প্রশ্ন আছে। সেটা হচ্ছে আমাদের এক বন্ধু লিখেছেন, সে হচ্ছে স্যার আমার এপিডিডাইমাল সিস্ট আছে, আমি বোঝার সুবিধার জন্য হাইফেন দিয়ে লিখেছি, স্যার আমার এপিডিডাইমাল সিস্ট আছে, এর চিকিৎসা কী, এটা উনি একটা জিনিস জানতে চেয়েছেন। আর একজন ভাই লিখেছেন ভেরিকোসিল বিষয়ে বিস্তারিত আলোচনা করলে উপকার হয়, এটু কেন হয়, এটার কি চিকিৎসা, এই সম্বন্ধে আলোচনা করলে উপকৃত হব। তো এই দুটো জিনিসই কিন্তু পুরুষদের পুরুষাঙ্গ বা মেল জেনাইটাল সিস্টেম নিয়ে রিলেটেড, যেহেতু মেল জেনাইটাল সিস্টেম নিয়ে রিলেটেড এবং আমি এই বিষয়ে বিশেষজ্ঞ, তো আমার মনে হলো এই বিষয়টাতে ডিসকাশন করা দরকার। কারণ অনেক সময়তেই আমাদের বন্ধুরা এই জিনিসগুলো বুঝতে পারেন না, কি হয়েছে জানতে পারেন না, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মিস ইনফরমেশন পান এবং বিভ্রান্ত হয়ে যান। তাহলে আমি ছবি এঁকে নিয়েছি অলরেডি, আপনাদেরকে একটু বুঝিয়ে বলবো বেসিক্যালি। তাহলে মোবাইলটা একটুখানি ক্যামেরাটা ঘুরিয়ে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এইটা হচ্ছে, দেখুন, এটা হচ্ছে আমি টেস্টিসের ছবি এঁকেছি। আমাদের যে স্ক্রোটাম থাকে, স্ক্রোটামের মধ্যে হচ্ছে, স্ক্রোটামটা যদি আমি আঁকি তাহলে স্ক্রোটামে দুটো টেস্টিস থাকে অবভিয়াসলি, এটা হচ্ছে স্ক্রোটাম ধরুন। তো স্ক্রোটামের মধ্যে এদিকে একটা টেস্টিস থাকে, এদিকে একটা টেস্টিস থাকে। আমি একটা দিকেই এঁকেছি বোঝার সুবিধার জন্য, একটা দিকে এঁকেছি, এদিকেও একটা হয়। তো এইটা হচ্ছে স্ক্রোটাম, এইটা স্ক্রোটামের মধ্যে, এইটা হচ্ছে বিচি বলি যেটাকে আমরা, বা শুক্রাশয়, এটা হচ্ছে শুক্রাশয়। শুক্রাশয়টাকে যদি আমরা চামড়া সরিয়ে নিই, মানুষের চামড়া, তাহলে এই তিনটে জিনিস আমরা এখানে দেখতে পাবো। একটা হচ্ছে শুক্রাশয়, এইটা হচ্ছে শুক্রাশয়, এটা হচ্ছে শুক্রাশয়, এটা শুক্রাশয়। এই জায়গাটা শুক্রাশয় থেকে ছোট 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 নালী বেরোয়, ছোট ছোট নালী বেরিয়ে যে স্পার্মগুলো শুক্রাশয়ের মধ্যে তৈরি হয়, সেইগুলো এই জায়গাটাতে এসে প্রথমে জমা হয়। যেমন ধরুন আমরা গুদাম থেকে যদি কোনো মাল বের করতে যাই, তাহলে প্রথমে গুদাম থেকে বের করে আমরা হচ্ছে বাইরে কোনো গাড়িতে লোড করব বা বা ধরুন রিক্সা বা ভ্যানে লোড করব। তো এই যে জায়গাটাতে লোড হচ্ছে, শুক্রাশয়ের মধ্যে শুক্রাণু তৈরি হওয়ার পরে বেরিয়ে এসে এইখানটাতে ওটা অবস্থিত করে বা লোডেড হয়, এই জায়গাটাকে বলা হয় এপিডিডাইমিস। এটা একটা হলো অর্গান, এটা বলে এপিডিডাইমিস। এপিডিডাইমিসের পর থেকে সরু রাস্তা থাকে, খুব সরু রাস্তা। এই সরু রাস্তা আস্তে 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 ওপরের দিকে চলে যায়, প্রায় মানে আপনাদের পেটের কাছাকাছি গিয়ে এবার ঘুরে পেনিসের মধ্যে এটা ঢোকে। তো এখান থেকে ঘুরে গিয়ে পেনিসের মধ্যে ঢুকবে। আমি আর একটুখানি এঁকে দিই, এটা এটা ধরুন পেনিসের কাছাকাছি চলে যাচ্ছে, পেনিসের মধ্যে গিয়ে এই জিনিসটা পেনিসের মধ্যে গিয়ে ঢুকবে। এটা মোটামুটি আমি আপনাদের একটা সরলভাবে বোঝানোর চেষ্টা করছি। অ্যানাটমিক্যালি হয়তো জিনিসটা আরেকটু জটিল, কিন্তু আমি বেশি জটিলতার মধ্যে যাব না, কারণ আপনারা তো সেইভাবে জানতে চাইছেন না, আমি জাস্ট জিনিসটা সম্বন্ধে জানতে চাইছেন। তো এই যে ধরুন স্পার্মগুলো এখানে তৈরি হয়, স্পার্ম এখানে তৈরি হওয়ার পরে এপিডিডাইমাসে যায়, এপিডিডাইমাসের পরের থেকে সরু নালীর মাধ্যমে এখানে প্রস্টেট গ্ল্যান্ড থাকে, প্রস্টেট গ্ল্যান্ড থেকে সে আরও, এইখানে প্রস্টেট গ্ল্যান্ডটা এঁকেই দিই, প্রস্টেট গ্ল্যান্ড থাকে, প্রস্টেট গ্ল্যান্ডের মধ্যে থেকেও সে নিউট্রিশনস পায়। তারপরে যখন ইজাকুলেশন হয় তখন পেনিসের মধ্যে দিয়ে বেরিয়ে আসে, এই অবধি হচ্ছে থাকে। ইজাকুলেশন হওয়ার পরে প্রস্টেট গ্ল্যান্ডের পরে বেরিয়ে আসে, তখন আর কোথাও কিন্তু থাকতে পারে না, সেটা সরাসরি পরিবেশের মধ্যে বেরিয়ে আসে। তাহলে প্রস্টেট গ্ল্যান্ড থেকে টেস্টিস অবধি পুরো রাস্তাটাতেই কিন্তু স্পার্ম থাকে, বিভিন্ন রকমের স্পার্ম থাকে, বিভিন্ন ম্যাচিওর স্টেজে পাম থাকে। যেমন ধরুন আমরা যদি ফর এক্সাম্পল বলি, এখানে ধরুন আমরা ফর এক্সাম্পল বলি, যেমন আমাদের একটা স্কুলে বিভিন্ন শ্রেণী থাকে, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 12-এ হওয়ার পরে তারা স্কুল থেকে বেরিয়ে আসে, তারা কলেজে চলে যায়, অনেকটা সেরকম ব্যাপার আমরা ধরে নিতে পারি। তাহলে এই এপিডিডাইমাসের মধ্যে যদি কোনো কারণে কোথাও কোনো ব্লকেজ হয়ে যায়, যদি কোনো কারণে কোথাও ব্লকেজ হয়ে যায়, তাহলে এই এপিডিডিমাসের কোনো একটা এরিয়া ফুলে যেতে পারে, একটু ফুলে যেতে পারে, ছোট্ট উঁচু হয়ে যেতে পারে। এই উঁচু হয়ে যাওয়াটাকেই আমরা বলি এপিডিডাইমাল সিস্ট।
এটাকেই বলা হয় এপিডিডাইমাল সিস্ট। তাহলে এপিডিডাইমাল সিস্ট যদি হয়ে যায় তাহলে কি অসুবিধা হবে? ইউজুয়ালি 90% ক্ষেত্রে এপিডিডাইমাল সিস্ট কিন্তু অনেকটা ন্যাচারাল, অনেকেরই এপিডিডাইমাল সিস্ট থাকে। আপনারা হাত দিয়ে দেখলে পারে টেস্টিসের উপরে ছোট ছোট দানা, একটা দুটো দানা, মটর দানার মতো দানা ফিল করতে পারেন। এটাতে ভয় পাওয়ার কিছু নেই, অসুবিধে হওয়ারও কিছু নেই। এই ক্ষেত্রে তাহলে 90% ক্ষেত্রেই যদি কারো এপিডিডাইমাল সিস্ট হয় তার কোনো অসুবিধে হবে না, তার সেক্স করতেও কোনো অসুবিধা হবে না, বাবা হতেও কোনো অসুবিধা হবে না। কিন্তু কি অসুবিধা হতে পারে? 10% পেশেন্টের ক্ষেত্রে বিভিন্ন সিমটম থাকতে পারে। প্রথম সিমটম হচ্ছে যে এখানে একটা টেস্টিস রয়েছে, এটা যদি আরও একটুখানি ধরুন সাইজে আরও একটু বড় হয়ে গেল, তখন মনে হবে তিনখানা টেস্টিস রয়েছে, এদিকে একটা ন্যাচারাল টেস্টিস, এদিকে একটা টেস্টিস, তার উপরে একটা কি উঁচু হয়ে গেছে। স্বাভাবিকভাবে দেখে খারাপ লাগে, বা আপনি ফিল করবেন যখন আপনার মনে হবে যে এটা আবার উঁচু কি হয়ে গেছে রে, আমার কোনো অসুবিধা হলো কিনা, কোনো টিউমার হলো কিনা, এটা একটা জিনিস মনের মধ্যে চিন্তা আসবে, এইটা একটা সমস্যা। 2 নম্বর সমস্যা, কখনো কখনো এই জায়গার এত বেশি স্পার্ম বা ফ্লুইড এখানে জমে যায় যে এই জায়গাটাতে ব্যথা লাগতে পারে বা ব্যথা করতে পারে, সুতরাং পেইন হচ্ছে দ্বিতীয় জিনিস। 3 নম্বর হচ্ছে কখনো কখনো এইটা যখন ভারী হয়ে যাবে, যখন দেখবেন আম গাছে আম ভারী হয়ে গেলে পরে আমগুলো নিচের দিকে ঝুলে পড়ে, তখন এইটা টুইস্ট হয়ে যেতে পারে বা এটা নিচের দিকে নেমে আসতে পারে। নিচের দিকে নেমে এসে এই রক্ত সংবহনকারী নালী থাকে টেস্টিসে, সেটাকে আটকে দিতে পারে বা টুইস্ট করে যেতে পারে, সেটাকে আমরা টর্সন অফ টেস্টিস বলি বা টর্সন অফ এপিডিডাইমাল সিস্ট বলি। এই ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড ব্যথা হবে। যদি কারো কখনো টর্সন অফ টেস্টিস বা টর্সন অফ এপিডিডাইমাল সিস্ট হয়, প্রচণ্ড ব্যথা হবে, স্ক্রোটামটা ফুলে যাবে, অসহ্য ব্যথা হবে, এবং এত অসহ্য ব্যথা হবে যে আপনি বাড়িতে বা বন্ধুদেরকে বা পরিবারের কাউকে না বলে থাকতে পারবেন না। এরকম ইউজুয়ালি পেশেন্টরা, যে রুগীরা যখন আমাদের কাছে আসে তখন এই টর্সন নিয়েই ইউজুয়ালি আসে। ধরুন 100 জন পেশেন্টের যদি এপিডিডাইমাল মানে মানুষের যদি এপিডিডাইমাল সিস্ট থাকে, তার মধ্যে 90 জনের কোনো সমস্যা হবে না। যে 10 জনের সমস্যা থাকে তারা ডাক্তারবাবুর কাছে আসার অন্যতম কারণ হচ্ছে যে কি একটা হয়েছে ডাক্তারবাবু, উঁচু হয়ে গেছে বুঝতে পারছি না। 2 নম্বর যে কারণটা তাদের থাকে যে স্যার এখানে মাঝে মাঝে ব্যথা হচ্ছে, হালকা ব্যথা হচ্ছে। আর 3 নম্বর যারা আসে পেশেন্ট, তারা টর্সন বা ঘুরে গেছে আসে, প্রচণ্ড ব্যথা নিয়ে আসে। তাহলে এই হচ্ছে এপিডিডাইমাল সিস্টের সমস্যা বা এই হচ্ছে এপিডিডাইমাল সিস্টের প্রকৃতি। তাহলে কি করে বোঝা যাবে? যদি কখনো দেখেন টেস্টিসের মধ্যে এরকম কোনো ফোলা হয়েছে বা কিছু হয়েছে, ডাক্তারবাবুকে দেখাবেন। আমরা সাধারণত ক্লিনিক্যালি এক্সামিন করে দেখি যে টেস্টিসের সমস্যা, না এপিডিডাইমাসের সমস্যা, নাকি ভেরিকোসিলের সমস্যা, নাকি হার্নিয়ার সমস্যা। আমি এই ভেরিকোসিলটা নিয়েই সেকেন্ড পার্টটাতে আমি কথা বলবো। তো আমরা ক্লিনিক্যালি দেখে একটা এক্সামিন করার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি, তারপরে ইউজুয়ালি আমরা একটা সোনোগ্রাফি করতে পারি। সোনোগ্রাফি করলে পরে ওই যে কি সমস্যাটা রয়েছে সেটা কিন্তু এই ব্যাপারটা বোঝা যাবে। তো কি সমস্যা রয়েছে সোনোগ্রাফি করলে খুব সুন্দরভাবে বুঝতে পারবো এবং আমরা সেইভাবে পরামর্শ দিতে হবে। ইউজুয়ালি এপিডেডিমাল সিস্ট যেটা আমরা বললাম কিছু করার দরকার পড়ে না, কিন্তু যদি ব্যথা হয় বা যদি টর্শন হয়ে যায়, এটার একমাত্র ট্রিটমেন্ট হচ্ছে অপারেশন করে ওই সিস্টটাকে বাদ দিয়ে দেওয়া। তো এটা একটা ছোট অপারেশন, কিন্তু অপারেশন করলে পরে ভালো হয়ে যায় এবং সাধারণত আর কখন এই সমস্যাটা হয় না। অপারেশন করার পরে 1 দিন বা 2 দিন রেখে বা সেই দিন আমরা ছুটি করে দিই। সুতরাং এপিডিডাইমাল সিস্ট থাকলে পরে ডাক্তারবাবুকে দেখিয়ে সোনোগ্রাফি করিয়ে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কি করব। তবে ইউজুয়ালি 90% ক্ষেত্রে এপিডিডাইমাল সিস্টের কোনো অসুবিধা হয় না। সেকেন্ড যে সমস্যাটা নিয়ে আলোচনা করব সেটাও একটা ভাই লিখেছেন, উনি ভেরিকোসিলের ব্যাপারে জানতে চেয়েছেন। তাহলে আমরা পরের ছবিটাতে যাব। এই যে আমি ধরুন পরে আবারও ছবি এঁকেছি, সেম জিনিসের ছবি এঁকেছি। এতক্ষণ আপনারা এই এপিডাইডেমাসের সিস্ট নিয়ে কথা বলছিলাম। এইটা হচ্ছে টেস্টিস, এটা হচ্ছে টেস্টিস, এটা হচ্ছে ই ফর এপিডিডাইমিস, এইটা হচ্ছে ভি ফর ভাস ডিফারেন্স বা শুক্রনালী, ভি ফর ভাস ডিফারেন্স। এবার আমাদের যেমন বেঁচে থাকার জন্য আমাদের রক্ত সংবহন দরকার, তেমনি টেস্টিসেরও কিন্তু রক্ত সংবহন দরকার। আমরা আগে একটা ভিডিও আমি করেছি বোধহয় 10 আগে, সেখানে টেস্টিসের রক্ত সংবহন নিয়ে আমি একটা কথা বলছিলাম। টেস্টিসের যে টেস্টিসের সেই ভাইয়ের সমস্যাটা ছিল, তার টেস্টিসটা পেটের মধ্যে বা অ্যাক্সিলাতে রয়ে গেছে, এই পিউবিস এরিয়াতে রয়ে গেছে, অ্যাক্সিলা নয় সরি, পিউবিস এরিয়াতে কুঁচকিতে রয়ে গেছে। তো এই কুঁচকি থেকে নামেনি ওনার সমস্যাটা নিয়ে আমি তখন কথা বলতে গিয়ে টেস্টিসের ব্লাড সাপ্লাই নিয়ে এবং টেস্টিসের মাইগ্রেশন নিয়ে কথা বলছিলাম। তো মূল যে বক্তব্য, টেস্টিসের রক্ত ইউজুয়ালি আমাদের কোথাও কেটে গেলে বা আমাদের কোথাও রক্ত সরবরাহ কাছাকাছি এরিয়া থেকে আছে। নাকের রক্ত সরবরাহের জন্য এখানে আমাদের লেবিয়াল আর্টারি থাকে, ঠোঁটের রক্ত সরবরাহের জন্য ফেসিয়াল আর্টারি থাকে, কিন্তু টেস্টিসের যে ব্লাড সাপ্লাই সেটা কিন্তু টেস্টিসের কাছাকাছি এরিয়া থেকে আসে না, সেটা আসে কিডনির কাছ থেকে, পেটের ভেতর থেকে আসে। কারণ টেস্টিস
যখন তৈরি হয় সেটা পেটের মধ্যে থেকে তৈরি হয়, আস্তে আস্তে টেস্টিসটা নিচের দিকে নেমে আসে। এটা নিয়ে আমার দিন 10 আগের একটা ভিডিও আছে, সেখানে বিস্তারিত ব্যাখ্যা দেখতে পারবেন। তবে যেটা এই ভাই যেটা ভেরিকোসিল কখন হয়, যখন ধরুন এই, তার মানে আমরা দেখতে পাচ্ছি টেস্টিসের রক্ত যেটা ঢোকার রাস্তা সেটাকে আমি একটু বেশি কালি করে দিয়েছি। এইটা হচ্ছে ঢোকার রাস্তা, একটাই থাকে। রক্ত যাওয়ার রাস্তা একটা, ফেরত যাওয়ার জন্য অনেকগুলো ভেইন থাকে, ইউজুয়ালি 8টা 10টা 4টে 5টা 6টা এরকম মোর দ্যান 4 ভেন্স থাকে। এগুলোকে টেস্টিকুলার ভেইন বলে। আসার রাস্তা একটা, যাওয়ার রাস্তা একাধিক। আসার রাস্তার সময় কী হয় আপনারা জানবেন, আমাদের ব্লাড প্রেশার অনেক বেশি থাকে, 120/80 ব্লাড প্রেশার থাকে। এই একটা রাস্তা দিয়ে রক্ত চলে আসতে পারে, কোনো অসুবিধে নেই, এবং যেহেতু ওপর থেকে নিচের দিকে স্বাভাবিকভাবে নামছে, কিন্তু যাওয়ার সময় রক্ত যখন ফেরত যায় রক্তকে অ্যান্টি গ্র্যাভিটি যেতে হয়। কথাটা আমি বোঝাতে পারছি কি না বলি। টেস্টিসের ব্লাড সাপ্লাই হচ্ছে ওপর থেকে আসছে, এইখানে ধরুন টেস্টিস রয়েছে, ব্লাড সাপ্লাই যখন ফেরত যাচ্ছে গ্র্যাভিটির উল্টো দিকে উঠতে হচ্ছে তাকে। এই গ্র্যাভিটির উল্টো দিকে উঠতে গিয়ে টেস্টিকুলার ভেনের মধ্যে এক রকমের পর্দা মতো থাকে বা ভাল্ব থাকে, যাতে মেনটেন করা যায়। বিশেষ করে আমাদের লোয়ার লিম্বে, লোয়ার অর্গানাইজেশনগুলোতেই ভাল্ব থাকে। কোনোভাবে যদি টেস্টিকুলার ভেনের মধ্যে ভাল্বগুলো খারাপ হয়ে গিয়ে থাকে, তাহলে ব্লাডটাকে আর ওপরের দিকে সে পাঠাতে পারে না। তখন যে টেস্টিকুলার ভেনগুলো হয়েছে সেগুলো মোটা মোটা হয়ে যায়। ইউজুয়ালি সেগুলো খুব সরু সরু হয়, এই পেনের মাথার মতো সরু সরু হয়, কিন্তু মোটা হয়ে যেতে পারে, এবং পেনের মতো এক একটা মোটা হয়ে যেতে পারে। স্বাভাবিকভাবে স্ক্রোটামে যে গোড়াটা আছে সেটা অনেকটা ফুলে যায়, এবং হাত দিলে মনে হয় যে ভেতরে কেঁচোর মতো কি একটা রয়েছে, মনে হবে 6টা 7টা বা 8টা কেঁচোর মতো লম্বা লম্বা দড়ি দড়ি মতো রয়েছে। এরকম সমস্যাটাকে আমরা ভেরিকোসিল বলি। ভেরিকোসিল একটা, ইউজুয়ালি আমাদের পেশেন্টরা যারা আসেন তারা কি সমস্যা নিয়ে আসেন সেটা বলি। ইউজুয়ালি পেশেন্টরা বলে, স্যার পেনিসের বা টেস্টিসের মধ্যে বা স্ক্রোটামের মধ্যে মোটা মোটা হয়ে গেছে, দড়ি দড়ি হয়ে গেছে, এবং হালকা করে আমার ব্যথা হচ্ছে, এইটা হচ্ছে সমস্যা থাকে। তো এবং এই সমস্যা থাকার জন্য তারা ইউজুয়ালি আসেন। তাহলে এর ট্রিটমেন্ট কি? এর ট্রিটমেন্ট হচ্ছে প্রথমে আমাকে ডায়াগনোসিস করতে হবে। এটার ক্ষেত্রে আমরা যেটা প্রথমে করি সেটা হচ্ছে আমরা সোনোগ্রাফি করে দেখে নিই যে এক্স্যাক্টলি টেস্টিসের বা শুক্রাশয়ের কোন অংশটার মধ্যে সমস্যাটা, টেস্টিসের সমস্যা নাকি এপিডিডাইমিসের সমস্যা নাকি ভেনগুলোর মধ্যে সমস্যা। সোনোগ্রাফি করলে পরে, কালার ডপলার করলে পরে খুব সুন্দরভাবে বোঝা যাবে, এবং আমরা বুঝে যাব। যদি দেখা যায় যে খুব বেশি পরিমাণ ভেন মোটা হয়ে গেছে, তাহলে সেই ভেনগুলোকে আমরা সিলেক্টিভলি কেটে বাদ দিতে পারি। এক্ষেত্রেও কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট করি, কারণ দেখা যাচ্ছে একসঙ্গে একাধিক ভেনের এই ভালভের সমস্যা হয়, সমস্ত ভেন তো কেটে বাদ দেওয়া সম্ভব নয়। সুতরাং আমরা দেখব কোন ভেন্সগুলো বেশি খারাপ হয়েছে, সেই ভেনগুলো কেটে বাদ দেওয়া হবে। এবং ইউজুয়ালি দেখা গেছে এই সমস্যা নিয়ে বাবা হতে বা সেক্স করতে বা সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে অসুবিধা হয় না, কিন্তু সবসময় একটা টান টান ভাব থাকে, একটা গরম হয়ে গেছে টেস্টিস সেরকম একটা সেন্সেশনস হয়। এই ধরনের পেশেন্টদের আমরা বলি আপনি পশ্চুরাল চেঞ্জ, ধরুন অনেকক্ষণ যদি দাঁড়িয়ে কাজ করতে হয়, একটু দাঁড়ানো পশ্চারটা চেঞ্জ করবেন, আপনি একটু টাইট জাঙ্গিয়া পরবেন, যাতে প্রেশারের মাধ্যমে ব্লাডটা ব্যাক করে যায়। নিতান্ত যদি সবসময়তে ব্যথা হয় বা সবসময়তে পেইন হয়, তাহলে অপারেশন করতে হতে পারে। তো বন্ধুরা, অলরেডি 13 মিনিট হয়ে গেছে। আমি দুটো বিষয় নিয়ে আজকে আলোচনা করলাম। মেল হেলথ নিয়ে বিগত কয়েকদিন ধরে বিভিন্ন বিষয় আলোচনা করেছি। একটা দিন 10 আগেকার ভিডিও ছিল আনডিসেন্ডেন্ট টেস্টিস নিয়ে, গতকাল করেছি পেনিস বাঁকা, সেটা নিয়ে। আজকে আমরা ভেরিকোসিল এবং হচ্ছে এপিডিডাইমাল সিস্ট, এই দুটো নিয়ে আলোচনা করলাম। অনেক বন্ধুরা কমেন্ট করছেন, কিন্তু আমি অ্যাকচুয়ালি অতটা টেক সেভি নই, সুতরাং, এবং আমি দেখেছি পরবর্তীকালে এই অনলাইন থাকার সময়, লাইভের সময় যে কমেন্টগুলো ছিল সেই কমেন্টগুলো পরে আর খুঁজে পাই না। তো আপনারা যারা কমেন্ট করছেন, কাইন্ডলি এই ভিডিওটা শেষ হয়ে যাওয়ার পরে আরেকবার কমেন্ট করবেন, তাহলে আমি উত্তরগুলো দিয়ে দিতে পারবো। আর হচ্ছে যদি কোনো প্রশ্ন থাকে ইউটিউবে এসে অবশ্যই লিখবেন, আর আমি আমার যোগাযোগের নম্বরটা পিন করে দিচ্ছি, সেখান থেকে আমার হোয়াটসঅ্যাপ নম্বর পেয়ে যাবেন। সেখানে আপনার সমস্যার ফটো তুলে বা ইনভেস্টিগেশন কিছু করা থাকলে সেগুলো পাঠিয়ে দিলে পরে আমি দেখে আপনাদেরকে সঠিক পরামর্শ দিতে পারবো। তারপরে আপনি অপারেশন, অনেকে দূরে থাকেন অনেকে কাছে থাকেন, আমার কাছে আসতে পারেন বা আপনার কাছাকাছি কোনো সার্জনকে দিয়েও দেখাতে পারেন, কোনো অসুবিধা নেই। এছাড়াও কসমেটিক সার্জারি, প্লাস্টিক সার্জারির উপর অনেক ভিডিও আমার ইউটিউব চ্যানেলে রয়েছে, অবশ্যই সেগুলো দেখবেন। যদি চ্যানেলটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।